হ্যালো বন্ধুরা, আমি ঈশিতা রায়, কলকাতার একজন সাধারণ মা, যার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমার ছেলে দীপন। আজ আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার এই ছেলে দীপনকে নিয়েই। আমার ছেলে দীপন, বয়স তখন ২২, কলকাতার একটা নামী কলেজে পড়ে। দেখতে শুনতে ভালো, মেধাবী, কিন্তু স্বভাবের দিক থেকে একটু চঞ্চল। আমি আর আমার স্বামী সমীরণ তাকে সবসময় সঠিক পথে চলার কথা বলতাম, জীবনের মূল্যবোধ শেখানোর চেষ্টা করতাম। কিন্তু তরুণ বয়সের উচ্ছ্বাসে সে কি আর সব কথা মানত? নিজের মতো করেই একটা স্বপ্নের ঘোরে সে মেতে থাকত সবসময়। বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম আমার চিরচেনা দীপন যেন কেমন অচেনা হয়ে যাচ্ছে। তার দৈনন্দিন আচরণে একটা অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করেছে। ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা, রাত জেগে মেসেজ করা আর ক্লাস ফাঁকি দিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়ানো, এসব তার নিত্যদিনের অভ্যাস হয়ে গেল। আগে যে ছেলেটা কলেজ থেকে ফিরেই আমার সাথে সারাদিনের গল্প করত, সে এখন নিজের ঘরে দরজা বন্ধ করে রাখে। আমার মায়ের মন বারবার বলছিল কোথাও একটা কিছু গণ্ডগোল হচ্ছে, খুব বড় কোনো রহস্য ধীরে ধীরে আমাদের পরিবারকে ঘিরে ধরছে। একদিন সন্ধ্যায় দীপন বাড়ি ফিরল অনেক দেরিতে। তার চোখ দুটো লাল আর মুখে একটা অদ্ভুত অস্বাভাবিক হাসি লেগে আছে। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে দীপন, এত দেরি কেন? সে একটু অসংলগ্নভাবে হেসে বলল, কিছু না মা, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিয়েছি, তাই দেরি হয়ে গেল। কিন্তু আমি তো মা, ছেলের চোখের ভাষা আমি খুব ভালো করেই বুঝি। ওর কথায় বিন্দুমাত্র সত্যতা ছিল না, বরং মনে হচ্ছিল সে কোনো একটা ঘোরের মধ্যে আটকে আছে, যা সে আমার কাছ থেকে লুকাতে চাইছে। আমি আর থাকতে না পেরে আমার স্বামী সমীরণের সঙ্গে কথা বললাম, তাকে দীপনের এই অদ্ভুত পরিবর্তনের কথা খুলে বললাম। সমীরণ আমার কথা শুনে একটু হেসে বলল, ঈশিতা, ও এখন তরুণ, কলেজের বন্ধুদের সাথে একটু আধটু আড্ডা দেবেই, এটা নিয়ে এত চিন্তা করো না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন কোনোভাবেই মানছিল না। আমার ভেতরে একটা অজানা আতঙ্ক কাজ করছিল, যেন কোনো এক গভীর অন্ধকার আমার ছেলেকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। পরের দিন সকালে আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। দীপন তার ফোনটা নিয়ে খুব সাবধানে, প্রায় লুকিয়ে লুকিয়ে কথা বলছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে চুপচাপ তার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে কিছু শোনার চেষ্টা করলাম। ভেতর থেকে দীপনের গলা ভেসে এলো, তুমি ছাড়া আমি বাঁচব না শ্রেয়া। তার গলাটা অদ্ভুতভাবে কাঁপছিল। শ্রেয়া, এই নামটা আমি আগে কখনো শুনিনি। তার এই ব্যাকুল কথা শুনে আমি চরমভাবে অবাক হয়ে গেলাম। কে এই শ্রেয়া? আমার ছেলের জীবনে আসলে কি ঘটছে? এই অজানা মেয়েটি কোথা থেকে এলো? আর কেনই বা আমার ছেলে তার জন্য এতটা পাগল হয়ে উঠেছে? আমার মনের মধ্যে হাজারো প্রশ্নের ভিড় জমতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম সাধারণ কোনো বন্ধুত্বের সম্পর্ক এটি নয়। এর পেছনে নিশ্চয়ই এমন কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, যা দীপন আমাদের সবার কাছ থেকে সযত্নে গোপন করে চলেছে। আমি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলাম, যে করেই হোক এই রহস্য আমাকে ভেদ করতেই হবে। পরের কয়েকদিন আমি অত্যন্ত সতর্কতার সাথে দীপনের উপর নজর রাখতে শুরু করলাম। দেখলাম সে রাতের পর রাত বাড়ি ফিরছে না, নানা রকম অজুহাত দিয়ে বাইরে থাকছে, কলেজে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তার এই অধঃপতন দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। বুঝতে পারছিলাম ওই রহস্যময়ী শ্রেয়াই আমার ছেলেকে তার স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে? কি তার উদ্দেশ্য? এই উত্তরগুলো আমার কাছে তখনও পুরোপুরি অজানা। আমি অনুভব করলাম সরাসরি প্রশ্ন করলে দীপন কখনোই আমাকে সত্যি কথা বলবে না, বরং সে আরও দূরে সরে যাবে। তাই আমাকে খুব সাবধানে বুদ্ধিমত্তার সাথে এগোতে হবে। আমার ছেলের জীবনের এই অন্ধকার অধ্যায় থেকে তাকে ফিরিয়ে আনার জন্য আমাকেই সবার আগে এই রহস্যের গভীরে প্রবেশ করতে হবে। কে এই শ্রেয়া, আর কি তার আসল পরিচয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি এক অজানা এবং ঝুঁকিপূর্ণ পথে পা বাড়ানোর সিদ্ধান্ত নিলাম। একদিন সকালে দীপন তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে গেল, আর তার ফোনটা ভুল করে ড্রয়িং রুমে টেবিলে পড়েছিল। আমি জানি কারো ব্যক্তিগত ফোন চেক করা একেবারেই ঠিক নয়, কিন্তু একটা মায়ের মন তো ছেলের বিপদের আঁচ আগে থেকেই টের পায়। আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম, সেখানে শ্রেয়া নামের সেই মেয়েটির সঙ্গে তার অসংখ্য মেসেজ, একের পর এক বিলাসবহুল পার্টির ছবি, রাতের অদ্ভুত সব ক্লাবের ছবি।
আমি ছবিগুলো দেখে রীতিমতো শিউরে উঠলাম। এই অজানা মেয়েটি আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? এই জাঁকজমকপূর্ণ অন্ধকার জগতের সাথে তো আমাদের সাধারণ পরিবারের কোনো সম্পর্ক নেই। মেসেজগুলোতে শ্রেয়ার কথার ধরন দেখে মনে হচ্ছিল সে দীপনকে কোনো একটা মোহজালে আটকে ফেলেছে। আমার মনের ভেতরের সন্দেহটা আরও গাঢ় হল। এই মেয়েটির আসল উদ্দেশ্য যে মোটেও ভালো নয় তা বুঝতে আমার আর বাকি রইল না। আমি আর সময় নষ্ট না করে সমীরণকে সব কথা খুলে বললাম। সমীরণ ছবিগুলো দেখে প্রচণ্ড রেগে গিয়ে বলল, এটা কি হচ্ছে আমাদের বাড়িতে? আমি আজই দীপনের সঙ্গে কঠোরভাবে কথা বলবো, দরকার হলে ওকে বাড়িতে আটকে রাখব। কিন্তু আমি তাকে থামালাম। সমীরণ, এভাবে রাগলে বা জোর করলে কোনো কাজ হবে না। দীপন এখন একটা অদ্ভুত ঘোরের মধ্যে আছে। আমরা যদি এখন ওর সাথে কঠোর হই তবে ও আমাদের পর ভেবে ওই মেয়েটার দিকেই আরও বেশি ঝুঁকে পড়বে। আমাদের অত্যন্ত ঠান্ডা মাথায় এবং বুদ্ধি করে কাজ করতে হবে। আমার মাথায় একটা পরিকল্পনা এলো। আমি সমীরণকে বললাম, যদি দীপনকে এই শ্রেয়ার জাদুকরী প্রভাব থেকে সরিয়ে আনতে হয় তাহলে আমাকে সবার আগে তার কাছাকাছি যেতে হবে। আমাকে তার মন জয় করতে হবে, তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে হবে, এমনভাবে যাতে সে নিজের ইচ্ছেতেই আমার সব কথা শোনে। সমীরণ আমার কথায় সায় দিল, কিন্তু আমাদের দুজনের মনেই একটা অজানা ভয় কাজ করছিল। সেদিন রাতে আমি দীপনের ঘরে গেলাম। খুব শান্ত গলায় তার পাশে বসে বললাম, দীপন, তুমি তো জানো আমি শুধু তোমার মা নই, আমি তোমার একজন ভালো বন্ধুর মতো। তোমার মনের যে কোনো কথা তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আচ্ছা, এই শ্রেয়াকে? দীপন আমার প্রশ্ন শুনে একটু চমকে উঠল। তারপর ইতস্তত করে বলল, মা, ও আমার একজন সাধারণ বান্ধবী, তুমি ওকে নিয়ে এত চিন্তা করো না। আমি হাসলাম, বললাম, আচ্ছা তাহলে আমাকে ওর সঙ্গে একদিন পরিচয় করিয়ে দাও না, আমি তোমার জীবনের সব সুন্দর মানুষদের জানতে চাই। দীপন হাসল ঠিকই, কিন্তু তার চোখে একটা অদ্ভুত অস্বস্তি আর ভয়ের ছায়া আমি স্পষ্ট দেখতে পেলাম। আমি তখনই বুঝলাম দীপনের জীবনে এই শ্রেয়াকে ঘিরে আরও অনেক গভীর রহস্য লুকিয়ে আছে, যা সে কোনোভাবেই আমার সামনে আনতে চাইছে না। এই লুকোচুরি খেলা আমাকে আরও বেশি চিন্তিত করে তুলল। মেয়েটি যদি সত্যিই শুধু একজন ভালো বান্ধবী হতো তাহলে দীপন তাকে আমার সামনে আনতে এতটা ভয় পেত না। তারপর থেকে আমি দীপনের সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। তার সাথে গল্প আড্ডা দিয়ে সময় কাটাতাম, তাকে তার পছন্দের সিনেমায় নিয়ে গেলাম, তার সবচেয়ে প্রিয় খাবারগুলো নিজে হাতে রান্না করে খাওয়াতে লাগলাম। আমি চাইছিলাম সে ভেতর থেকে অনুভব করুক যে তার জীবনে আমার মতো এমন কেউ আছে যে তাকে কোনো স্বার্থ ছাড়াই সত্যিই অনেক ভালোবাসে। কিন্তু আমার মনের এক কোণে সারাক্ষণ একটাই ভয় উকি দিচ্ছিল, শ্রেয়া কি এমন কোনো ভয়ঙ্কর মানুষ যে আমার ছেলেকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে? আমি বুঝতে পারছিলাম আমার এই ছদ্মবেশী বন্ধুত্বের আড়ালে আসল যুদ্ধটা হচ্ছে ওই রহস্যময়ী মেয়েটার সাথে। আমি ঠিক করলাম যেভাবেই হোক আমার ছেলেকে এই অন্ধকারের হাত থেকে বাঁচাতে হবে। দীপনের আচরণ দিন দিন আরও উদ্বেগজনক হচ্ছিল, আর আমার ভেতরের জেদটাও ততটাই বাড়ছিল। এই শ্রেয়ার আসল রূপ কি, আর কেন সে দীপনকে এভাবে নিয়ন্ত্রণ করছে তা জানার জন্য আমি সব রকমের প্রস্তুতি নিতে শুরু করলাম। আমি ঈশিতা রায় আমার ছেলেকে বাঁচাতে এক অন্যরকম লড়াইয়ে অবতীর্ণ হলাম। শ্রেয়ার সঙ্গে তার সম্পর্ক যে কতটা গভীর এবং রহস্যময় তা বোঝার জন্য আমি আরও তৎপর হয়ে উঠলাম। আমি বুঝতে পারছিলাম শুধু বাড়ির ভেতরে বসে থাকলে এই রহস্যের সমাধান হবে না। একদিন সকালে দীপন যখন কলেজে যাওয়ার নাম করে খুব সেজেগুজে বেরিয়ে গেল, আমি সিদ্ধান্ত নিলাম তার পিছু নেওয়ার। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু একজন মায়ের হৃদয় যখন ছেলের ভবিষ্যতের জন্য কাঁদে তখন সব নিয়ম ভেঙে যায়। কলকাতার ব্যস্ত রাস্তায় আমি একটা ট্যাক্সি নিয়ে খুব সন্তর্পণে তার বাইকের পিছু নিলাম। বেশ কিছুক্ষণ পর দেখলাম দীপন একটা বেশ দামি এবং অভিজাত ক্যাফেতে গিয়ে ঢুকল। আমি দূর থেকে একটা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে ভেতরের দৃশ্য দেখার চেষ্টা করলাম। দেখলাম একটি মেয়ে তার সঙ্গে বসে আছে। লম্বা চুল, অত্যন্ত চটকদার পোশাক আর মুখে একটা অদ্ভুত তাচ্ছিল্যের হাসি। এই নিশ্চয়ই সেই রহস্যময় শ্রেয়া। তাদের কথাবার্তা আর শারীরিক ভাষা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মনে হলো দীপন তার প্রতিটি কথায় মোহগ্রস্তের মতো মুগ্ধ হয়ে আছে। আমার মনের ভেতরটা মুচড়ে উঠল এই ভেবে যে এই মেয়েটি আমার ছেলের মনকে কিভাবে এতটা গ্রাস করেছে।
আমি ছদ্মবেশে মাথায় ওড়না টেনে আরও একটু কাছে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করলাম। শ্রেয়ার গলায় মিষ্টতা ছিল ঠিকই, কিন্তু তার মধ্যে একটা আদেশ করার ভঙ্গি ছিল। দীপন, তুমি এত ভালো ছেলে, আমার জন্য আরেকটু সময় দাও না, তোমার ওই বোরিং জীবন থেকে বেরিয়ে এসো। তার এই কথাগুলো আমার কাছে মোটেও ভালো লাগলো না। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম মেয়েটি দীপনকে তার পরিবার এবং স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এরপর দীপন যা বলল তা শুনে আমি রীতিমতো হতভম্ব হয়ে গেলাম। দীপন বলল, শ্রেয়া, তুমি যা বলবে আমি তোমার জন্য তাই করব, তুমি শুধু আমার সাথে থেকো। একজন আত্মবিশ্বাসী ছেলের এমন অসহায় আত্মসমর্পণ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। এই মেয়েটির মধ্যে এমন কি জাদু আছে? আমি মনে মনে ভাবলাম, এখনই সেখানে গিয়ে হট্টগোল করলে দীপন আমার ওপর প্রচণ্ড রাগ করবে এবং হয়তো চিরকালের জন্য আমার কাছ থেকে দূরে সরে যাবে। তাই আমি চুপচাপ সেখান থেকে ফিরে এলাম, মনে একটা নতুন পরিকল্পনা নিয়ে। আমাকে দীপনের আরও কাছাকাছি থাকতে হবে, তার মন জয় করতে হবে, যাতে সে নিজে থেকেই এই মোহ থেকে বেরিয়ে আসতে পারে। পরের দিন আমি দীপনকে বললাম, চল, আজ আমরা একসঙ্গে বেড়াতে যাই, অনেক দিন তোর সঙ্গে এভাবে কোথাও যাওয়ার সময় পাইনি। দীপন প্রথমে একটু অবাক হলো, কারণ সে হয়তো অন্য কোনো প্ল্যান করেছিল, কিন্তু আমার জোড়াজুড়িতে সে রাজি হলো। আমরা শ্যামবাজারের কাছে একটা নিরিবিলি পার্কে গেলাম। সেখানে বসে আমি তার ছোটবেলার পুরনো স্মৃতিচারণ শুরু করলাম। জানিস দীপন, তুই যখন ছোট ছিলি তখন সারা দিন আমার পিছু পিছু ঘুরতি। তুই বলতি, মা তুমি আমার সুপারহিরো। দীপন আমার কথা শুনে একটু হেসে বলল, মা তুমি এখনও আমার সুপারহিরো। আমার চোখ আনন্দে ভিজে গেল, কিন্তু আমি মনের ভাব লুকিয়ে হাসলাম। সেদিন বিকেলে আমি দীপনকে তার পছন্দের বিরিয়ানি রান্না করে খাওয়ালাম। খেতে খেতে খুব সাবধানে বললাম, দীপন, তুই কি আমাকে তোর জীবনের সব কথা বলবি না? আমি তোর মা, তোর সবচেয়ে কাছের বন্ধু। দীপন একটু চুপ করে থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে বলল, মা, শ্রেয়া আমার জীবনে খুব স্পেশাল, ও আমাকে খুব ভালো বোঝে। আমি শান্তভাবে বললাম, আচ্ছা, তাহলে আমাকে ওর সঙ্গে দেখা করতে দে, আমি তোর পছন্দকে সম্মান জানাতে চাই। দীপন হাসল, কিন্তু আমি তার চোখে একটা স্পষ্ট দ্বিধা আর ভয় দেখলাম। সে যেন কোনোভাবেই চাইছে না শ্রেয়ার আসল রূপ আমার সামনে আসুক। এই লুকোচুরি আমাকে আরও নিশ্চিত করল যে শ্রেয়া নামের এই রহস্যের পেছনে এমন কিছু আছে যা দীপন নিজেও হয়তো পুরোপুরি বোঝে না, কিন্তু সে এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে গেছে। পরের দিন সকালে আমি সমীরণের সঙ্গে আবার কথা বললাম। তাকে ক্যাফের সেই ঘটনা আর দীপনের আচরণের কথা বিস্তারিত জানালাম। সমীরণ, আমার মনে হয় এই শ্রেয়া আমাদের দীপনকে কোনো একটা অন্ধকার আর ভুল পথে নিয়ে যাচ্ছে। যেভাবেই হোক আমরা তাকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনতে হবে। সমীরণ চিন্তিত মুখে বলল, ঈশিতা, তুমি যা ভাবছ তা কি ঠিক হবে? দীপন যদি বুঝে ফেলে যে আমরা ওর উপর নজর রাখছি, তাহলে তো বিদ্রোহী হয়ে উঠবে। আমি দৃঢ় কণ্ঠে বললাম, আমি একটা মায়ের ভালোবাসা আর ধৈর্য দিয়ে ওকে ফিরিয়ে আনব। আমি ওর কাছে এমন ভালে থাকব যাতে ও নিজেই একদিন বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা আর মোহের মধ্যে পার্থক্য কী। সমীরণ আমার প্রতি আস্থাশীল হয়ে বলল, তুমি যা করবে বলে ঠিক করেছ করো, আমি সব সময় তোমার পাশে আছি। আমি ঠিক করলাম দীপনের সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে আরও বেশি সময় কাটাবো, তাকে বোঝাবো তার জীবনে আসল সুখ কোথায় লুকিয়ে আছে। একদিন আমি তাকে বললাম, দীপন, চল আমরা আজ একটা সিনেমা দেখতে যাই। তুই যে ধরনের অ্যাকশন বা থ্রিলার সিনেমা পছন্দ করিস, আজ সেটাই দেখব। দীপন আমার এই প্রস্তাবে বেশ খুশি হয় রাজি হল। সিনেমা হলে বসে যখন পরিবেশটা খুব হালকা, আমি তাকে শান্ত গলায় বললাম, দীপন, তুই জানিস আমি তোর জন্য পৃথিবীর সব কিছু করতে পারি। তুই আমার বেঁচে থাকার একমাত্র কারণ। দীপন আমার হাতটা ধরে হেসে বলল, জানি মা, তুমি আমার শ্রেষ্ঠ মা, তোমার সাথে পৃথিবীর কারও তুলনা হয় না। তার এই কথাটা শুনে আমি বুকের ভেতর কিছুটা শান্তি অনুভব করলাম। মনে হলো আমার ছেলেটা এখনও পুরোপুরি হারিয়ে যায়নি। কিন্তু আমার এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। সেই রাতেই আমি খেয়াল করলাম দীপন আবার নিজের ঘরের দরজা বন্ধ করে ফোনে শ্রেয়ার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছে। আমি দরজার পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম তারা কোনো একটা বিশাল এবং ব্যয়বহুল পার্টির প্ল্যান করছে, যার জন্যে অনেক টাকার প্রয়োজন।
আমার মনটা আবার কুঁচকে উঠল। এই শ্রেয়া আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে, আর কেনই বা তাকে এত টাকার ফাঁদে ফেলছে তা আমাকে জানতেই হবে। আমি ঠিক করলাম আমাকে আরও সাহসী হতে হবে। আমার ছেলেকে বাঁচাতে আমি যে কোনো শেষ সীমায় যেতে প্রস্তুত। দীপনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা আমি আরও বাড়িয়ে দিলাম। আমি ঈশিতা রায় খুব ভালো করেই জানতাম আমার ছেলেকে শ্রেয়ার এই ভয়ঙ্কর প্রভাব থেকে মুক্ত করতে হলে আমাকে তার মনে গভীরভাবে জায়গা করে নিতে হবে। তাই আমি ঠিক করলাম আমি দীপনের কাছে শুধু একজন শাসনকারী মা নয়, তার সবচেয়ে ভরসার বন্ধু হব। কিন্তু এই পথটা মোটেও সহজ ছিল না। শ্রেয়ার প্রভাব দীপনের ওপর এতটাই গভীর আর রহস্যময় ছিল যে আমার প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হচ্ছিল। একদিন সকালে আমি দীপনকে বললাম, দীপন, আজ আমরা একটা পুরনো অ্যালবামের বাক্স খুলব। তোর ছোটবেলার অনেক না দেখা ছবি আছে ওখানে, দেখিনি অনেক দিন হয়ে গেল, চল আজ একসাথে দেখি। দীপন প্রথমে একটু অনিচ্ছা দেখালো, তার মনটা যেন পড়েছিল সেই ফোনের স্ক্রিনে, কিন্তু আমার কথা রাখতে গিয়ে শেষমেশ সে রাজি হলো। আমি হেসে তাকে একটা ছবি দেখিয়ে বললাম, দেখ দীপন, এই ছবিটা তখন তোলা যখন তুই প্রথম সাইকেল চালাতে শিখেছিলি। তুই বারবার পড়ে যাচ্ছিলি, আর আমি তোর পিছনে দৌড়ে তোর ব্যালেন্স ধরে রেখেছিলাম। দীপন ছবিটা দেখে খিলখিল করে হাসল, বলল, মা, তুমি সত্যি আমার জন্য অনেক কষ্ট করেছ। আমি তার চোখে সেই মুহূর্তের জন্য একটা শান্ত, স্বাভাবিক আর মায়াবী ভাব দেখলাম। মনে হলো এই তো আমার সেই পুরনো দীপন, কিন্তু এই রহস্যময়ী শ্রেয়া তাকে বারবার টেনে নিয়ে যাচ্ছে এক অজানা গহ্বরে। আমার মনে প্রশ্ন জাগল, এই মেয়েটির আসল পরিচয় কি, আর সে কেন আমার ছেলের জীবনের এতটা নিয়ন্ত্রণ নিতে চাইছে। আমাদের এই সুন্দর আর নরম মুহূর্তগুলো বেশিক্ষণ স্থায়ী হতো না। বিকেলে দীপন আবার তার ফোনে শ্রেয়ার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। আমি আড়াল থেকে শুনলাম তারা শহরের বাইরে কোনো একটা নাইট ক্লাবে যাওয়ার প্ল্যান করছে, যা আমাদের পারিবারিক মূল্যবোধের একেবারেই বাইরে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি সমীরণকে বললাম, সমীরণ, আমি যতই চেষ্টা করছি, দীপন ততই যেন ওই রহস্যময়ী শ্রেয়ার দিকেই বেশি ঝুঁকছে। আমার ভয় হচ্ছে ও কোনো বড় বিপদে জড়িয়ে পড়বে না তো। সমীরণ আমাকে সান্ত্বনা দিয়ে বলল, ঈশিতা, তুমি যা করছো একদম ঠিক করছো, কিন্তু আমাদের হয়তো আরও কিছু করতে হবে। তুমি কি শ্রেয়ার ব্যাপারে বাইরে থেকে আরও খোঁজ নিয়েছ? সমীরণের এই কথাই আমি বুঝতে পারলাম শুধু দীপনকে আগলে রাখলেই হবে না, শত্রুকে চিনতে হবে। আমি দীপনের খুব পুরনো আর ভালো এক বন্ধু হরির সঙ্গে গোপনে যোগাযোগ করলাম। হরি আমাকে যা বলল তা শুনে আমার পায়ের তলার মাটি সরে যাওয়ার জোগাড় হলো। হরি আমাকে বলল, আন্টি, শ্রেয়া আমাদের কলেজের বাইরের মেয়ে, ওর আসল পরিচয় কেউ ঠিকমতো জানে না। ওর সঙ্গে অনেক ছেলেই মিশত, কিন্তু ওর লাইফস্টাইল একটু অন্য রকম। পার্টি, দামি ক্লাব আর টাকা ওড়ানো, এসবই ওর জীবন। দীপন ওর পিছনে অন্ধের মতো অনেক টাকা খরচ করছে। দীপনের বন্ধুর এই কথা শুনে আমি চরম চিন্তায় পড়ে গেলাম। এই মেয়ে শুধু আমার ছেলের মন নয়, তার ভবিষ্যৎ নিয়েও একটা ভয়ঙ্কর খেলায় মেতেছে। আমি বুঝতে পারলাম এই মেয়ে আমার ছেলের জীবনটাকে সম্পূর্ণ বিপর্যয়ে ফেলার চেষ্টা করছে। আমি ঠিক করলাম দীপনকে শ্রেয়ার এই মোহময়ী জগৎ থেকে দূরে রাখতে আমাকে আরও অভিনব কিছু করতে হবে। পরের দিন আমি দীপনকে বললাম, চল আমরা একটা ছোট্ট ট্রিপে যাই, শান্তিনিকেতনে, 2 দিনের জন্য, শুধু তুই আর আমি, শহরের এই কোলাহল থেকে দূরে। দীপন বেশ অবাক হয়ে বলল, মা, এখন হঠাৎ করে? আমার তো উইকেন্ডে কিছু প্ল্যান আছে। আমি হেসে বললাম, তোর প্ল্যান তো সারা জীবনই থাকবে রে, কিন্তু মায়ের সঙ্গে 2 দিন শান্তিতে কাটাতে পারবি না? দীপন একটু ভেবে হাসল, বলল, ঠিক আছে মা, তোমার কথাই রাখলাম। শান্তিনিকেতনে আমরা একটা ছোট্ট ছিমছাম গেস্ট হাউসে উঠলাম। চারপাশের শান্ত পরিবেশ আমাদের দুজনকেই একটু হালকা করল। সেখানে আমি দীপনের সঙ্গে অনেক গভীর বিষয়ে গল্প করলাম, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, তার কেরিয়ার, এসব নিয়ে কথা বললাম যা সে অনেক দিন ভুলেছিল। আমি খুব আবেগের সাথে বললাম, দীপন, তুই জানিস আমি তোর জন্য সবসময় সেরাটা চাই। তুই যেন জীবনের সঠিক পথে থাকিস, মানুষের মতো মানুষ হোস, এটাই আমার একমাত্র স্বপ্ন। দীপন একদম চুপ করে আমার কথাগুলো শুনল। আমি বুঝলাম তার মনে কোথাও একটা দ্বন্দ্ব চলছে। সেদিন রাতে সে খুব আবেগপ্রবণ হয়ে বলল, মা, তুমি আমার জন্য এত কিছু করো, আমি কি তোমাকে যথেষ্ট সময় বা সম্মান দিচ্ছি? আমি হাসলাম আর তার মাথায় হাত বুলিয়ে বললাম, দীপন, তুই আমার ছেলে, তুই আমার চোখের সামনে হাসি খুশি থাকলেই আমার শান্তি। কিন্তু কলকাতা ফিরে আসার পর পরিস্থিতি আবার বদলে গেল।
আমি দেখলাম শ্রেয়া আবার দীপনকে ফোন করে পাগল করে তুলছে। আমি তার ফোনের স্ক্রিনে ভেসে ওঠা একটা মেসেজ দেখলাম, শ্রেয়া তাকে একটা খুব বড় প্রাইভেট পার্টিতে ডাকছে, যেখানে ঢোকার জন্যেই অনেক খরচ হবে। আমার মন বলল, এবার আমাকে আরও বড় এবং চূড়ান্ত কোনো পদক্ষেপ নিতে হবে। এই রহস্যের জাল আমাকে কাটতেই হবে। আমি দীপনের মন জয় করতে চাই, কিন্তু সেটা এমনভাবে যাতে সে নিজেই বুঝতে পারে যে সে একটা মিথ্যের পেছনে ছুটছে। শান্তিনিকেতন থেকে ফিরে আমি ঈশিতা রায় আরও দৃঢ় প্রতিজ্ঞ হলাম। দীপনকে শ্রেয়ার এই বিষাক্ত প্রভাব থেকে মুক্ত করতে আমার পরিকল্পনা এখন আরও স্পষ্ট আর জোরালো হয়ে উঠল। আমি বুঝেছিলাম শুধু দীপনের সঙ্গে সময় কাটালেই হবে না, তাকে এমন একটা বিকল্প পথ দেখাতে হবে যেখানে সে নিজেই শ্রেয়ার প্রভাব থেকে বেরিয়ে আসার অনুপ্রেরণা পাবে। আমার মন বলছিল এই কাজে আমাকে খুব সাবধানে এগোতে হবে, কারণ একটু ভুল হলেই দীপন আমার ওপর থেকে চিরতরে বিশ্বাস হারিয়ে ফেলবে। একদিন সকালে আমি দীপনকে বললাম, দীপন, আজ আমরা একটা নতুন রেস্টুরেন্টে খেতে যাব। তুই তো জানিস আমি তোর পছন্দের সব খাবারের খোঁজ রাখি। দীপন হেসে বলল, মা, তুমি সত্যি অসাধারণ। ঠিক আছে, চলো। আমরা একটা আরামদায়ক রেস্টুরেন্টে গেলাম। খেতে খেতে আমি ইচ্ছাকৃতভাবে তার হারিয়ে যাওয়া ভবিষ্যৎ নিয়ে কথা তুললাম। দীপন, তুই তো ছোটবেলা থেকে সবসময় একজন বড় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলি। এখন তোর সেই স্বপ্নের কি প্ল্যান? দীপন একটু চুপ করে গিয়ে ম্লান মুখে বলল, মা, আমি এখনও ভাবছি। আমি স্পষ্ট বুঝলাম শ্রেয়ার প্রভাবে তার জীবনের লক্ষ্য একেবারেই ঝাপসা হয়ে গেছে। আমি ঠিক করলাম দীপনকে তার পুরনো বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ করাতে হবে, যারা তাকে সত্যি ভালোবাসে। তার বন্ধু হরিকে ফোন করে বললাম, হরি, দীপনকে তোমরা একটু সময় দাও, ওকে তোমরা তোমাদের পুরনো আড্ডায় ফিরিয়ে আনো। হরি সানন্দে রাজি হল। পরের দিন তারা একসঙ্গে মাঠে ক্রিকেট খেলতে গেল। আমি দেখলাম অনেক দিন পর দীপন বাড়ি ফিরল একটা নির্ভেজাল আর নির্মল হাসি নিয়ে। কিন্তু সন্ধ্যায় আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ফিরে এসে সে আবার ফোনে শ্রেয়ার সঙ্গে কথা বলতে লাগল। আমি আড়াল থেকে শুনলাম শ্রেয়া তাকে একটা ব্যয়বহুল পার্টিতে না যাওয়ার জন্য অপমান করছে। আমার প্রচণ্ড রাগ হলো, কিন্তু আমি নিজেকে শক্ত হাতে সামলালাম। আমি দীপনের কাছে গিয়ে বললাম, দীপন, তুই কি আমার সঙ্গে একটা ভালো কাজ করবি? আমি কাল একটা চ্যারিটি ইভেন্টে যাব, তুই আমার সঙ্গে যাবি? দীপন একটু ইতস্তত করে বলল, মা, আমার তো কাল একটা অন্য প্ল্যান আছে। আমি হেসে বললাম, আরে, আমি তোকে কোথাও যেতে চাইলেই তোর যত প্ল্যান এসে হাজির হয়। দীপন, তুই আমার সাথে গেলে আমার খুব ভালো লাগবে। দীপন শেষমেশ মায়ের আবদার ফেলতে না পেরে রাজি হল। আমরা একটা স্থানীয় চ্যারিটি ইভেন্টে গেলাম, যেখানে পথের অনাথ শিশুদের জন্য তহবিল সংগ্রহ হচ্ছিল। সেখানে গিয়ে আমি লক্ষ্য করলাম দীপন শিশুদের সঙ্গে খুব আনন্দে সময় কাটাচ্ছে। তার চোখে একটা আলাদা পবিত্র আলো জ্বলজ্বল করছে। সে আমার কাছে এসে বলল, মা, এই শিশুদের দেখে মনে হচ্ছে আমরা জীবনে কত ভাগ্যবান, অথচ আমরা কত তুচ্ছ বিষয় নিয়ে মেতে থাকি। আমি হাসলাম। ঠিক বলেছিস দীপন, জীবনে সঠিক পথে থাকলে এমন অনেক সুন্দর কাজ করা যায়, যা মনকে শান্তি দেয়। আমি ইচ্ছাকৃতভাবে তাকে বললাম, তুই যদি তোর জীবনকে সঠিকভাবে গড়িস, তাহলে তুইও ভবিষ্যতে এই অসহায় মানুষদের জন্য অনেক কিছু করতে পারবি। দীপন চুপ করে মুগ্ধ হয়ে আমার কথা শুনল। কিন্তু এরপরের দিনই শ্রেয়া আবার দীপনকে ফোন করল। আমি শুনলাম তারা একটা রহস্যময় ট্রিপের প্ল্যান করছে, যা নিয়ে দীপন নিজেও খুব একটা নিশ্চিত নয়। আমার মন আবার খারাপ হয়ে গেল। আমি সমীরণকে বললাম, সমীরণ, আমি যতই ওকে আলোর দিকে টানার চেষ্টা করছি, শ্রেয়া ততই ওকে তার অন্ধকারের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমার মনে হয় আমাকে এবার সবচেয়ে বড় চালটা চালতে হবে। সমীরণ চিন্তিত মুখে বলল, ঈশিতা, তুমি কি ভাবছ আমাকে খুলে বলো। আমি বললাম, আমি দীপনকে বোঝাতে চাই শ্রেয়া তার জন্য মোটেও ঠিক নয়, আর এটা বোঝাতে হলে ওকে দেখাতে হবে সত্যিকারের ভালো মানুষ কেমন হয়। আমি ঠিক করলাম দীপনকে এমন একটা মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে তার জীবনের জন্য একদম সঠিক হবে। আমার এক ছোটবেলার বন্ধুর মেয়ে দীপিকা, খুব ভালো আর আদর্শ একটা মেয়ে। সে উচ্চশিক্ষিত, নম্র, আর তার জীবনে একটা সুন্দর লক্ষ্য আছে। আমার উদ্দেশ্য ছিল দীপিকার ভালো দিকগুলো দেখে দীপন যেন নিজের ধুলটা বুঝতে পারে। আমি দীপনকে বললাম, দীপন, আজ আমরা আমার এক পুরনো বন্ধুর বাসায় যাব, চল। আমার মনের গভীরে একটা সুপ্ত উদ্দেশ্য ছিল, যদি সবকিছু ঠিক থাকে তবে আমার বন্ধুর এই মেয়ে দীপিকাকেই হয়তো আমি দীপনের জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেব। কিন্তু দীপন তো এখন অন্য এক রহস্যময়ী মেয়ের প্রেমে মত্ত, তাহলে কিভাবে এটা সম্ভব?
তারপরেও আমি হাল না ছেড়ে দীপনকে বললাম, দীপন, আজ তোকে আমার এক বন্ধুর মেয়ের সাথে পরিচয় করিয়ে দেব। মেয়েটা অনেক ভালো, অনেক ভদ্র। দীপন আমার কথা শুনে হেসে বলল, মা, তুমি এসব কি শুরু করলে হঠাৎ? আমি তো শ্রেয়ার শোনে খুব ভালো আছি, আমার নতুন কাউকে জানার দরকার নেই। আমি তাকে শান্ত করে বললাম, আরে বাবা, শুধু দেখা করলেই তো আর কিছু হয়ে যায় না। আমি তোর মা, আমি কি তোর কখনো কোনো খারাপ চাইব? এরপর বন্ধুরা অনেক বুঝিয়ে শুনিয়ে আমি আমার ছেলেকে আমার বন্ধুর মেয়ে দীপিকার সাথে পরিচয় করিয়ে দিলাম। দীপিকার সঙ্গে দীপনের প্রথম দেখা হলো খুব সাধারণভাবেই। তারা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলল, আর আমি দূর থেকে লক্ষ্য করলাম দীপনের মুখে একটা নতুন, খুব স্নিগ্ধ হাসি ফুটে উঠেছে। দীপিকার সহজ সরল কথা আর জীবনের প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি দীপনকে কিছুটা হলেও আকর্ষণ করেছে। কিন্তু আমি খুব ভালো করেই জানতাম শ্রেয়ার সেই কালো জাদুর প্রভাব এখনও পুরোপুরি কেটে যায়নি। আমার এই পরিকল্পনা এখনও অর্ধেক পথে দাঁড়িয়ে আছে। আমি ঠিক করলাম এবার আমাকে আরও সাহসী এবং বুদ্ধিমতী হতে হবে, যাতে দীপন শ্রেয়াকে পুরোপুরি ভুলে যায়। দীপনের সঙ্গে দীপিকার এই পরিচয় আমার মনে একটা বিশাল আশার আলো জ্বালিয়েছিল। আমি, ঈশিতা রায়, জানতাম যে এই পথে আমাকে অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে। একদিন সকালে আমি দীপনকে বললাম, দীপন, তুই কি দীপিকার সঙ্গে আরেকবার দেখা করবি? আমার কাছে মনে হয় ওর সঙ্গে তোর বেশ ভালো একটা বন্ধুত্ব হতে পারে। দীপন একটু হেসে বলল, মা, তুমি তো খুব তাড়াতাড়ি বন্ধুত্ব পাকিয়ে ফেললে। ঠিক আছে, ও যেহেতু ভালো মেয়ে, আমি ওর সঙ্গে কথা বলবো। আমি মনে মনে দারুণ খুশি হলাম। আমি জানতাম দীপিকার মতো একজন আদর্শ মেয়ে দীপনের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে বাধ্য। কিন্তু অন্যদিকে শ্রেয়া এত সহজে হার মানার মতো মেয়ে ছিল না। এক সন্ধ্যায় আমি দেখলাম দীপন আবার খুব চিন্তিত মুখে ফোনে শ্রেয়ার সঙ্গে কথা বলছে। আমি চুপচাপ আড়াল থেকে শুনলাম। শ্রেয়া তাকে বেশ রাগের সুরে বলছিল, দীপন, তুমি আজকাল আমাকে এড়িয়ে চলছ কেন? আমরা এই উইকেন্ডে একটা দামি ট্রিপে যাব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর আমার এই ট্রিপটা খুব দরকার। তাদের এসব কথা শুনে আমার মনের ভেতরটা আবার আতঙ্কে জমে গেল। এই মেয়েটি আমার ছেলের জীবন বিপর্যয় করার জন্য যা খুশি তাই করছে। আমি ঠিক করলাম এবার আমাকে আরও কঠোর হতে হবে। পরের দিন আমি দীপনকে বললাম, দীপন, আজ রাতে আমরা একটা ফ্যামিলি ডিনার করব। তুই দীপিকাকে আমন্ত্রণ কর। আমি আর তোর বাবা ওর সঙ্গে কিছু বিষয়ে কথা বলতে চাই। দীপন একটু অবাক হলো, কিন্তু সে আর না করতে পারল না। দীপিকা আমাদের বাড়িতে এলো। আমি আর সমীরণ তার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। দীপিকা কথার ফাঁকে বলল সে একটা এনজিওতে কাজ করে, যেখানে সে গরিব আর পিছিয়ে পড়া শিশুদের পড়াশোনায় সাহায্য করে। দীপন খুব মন দিয়ে তার কথা শুনছিল। আমি দেখলাম তার চোখে একটা নতুন, খুব গভীর আগ্রহ তৈরি হয়েছে। ডিনারের পর দীপন আমাকে নিভৃতে বলল, মা, দীপিকা সত্যি খুব ভালো একটা মেয়ে। ওর কথা শুনে মনে হয় জীবনে মানুষের মতো বাঁচার জন্য অনেক কিছু করা যায়। আমি হাসলাম। ঠিক বলেছিস দীপন, তুই যদি সঠিক মানুষের সঙ্গে থাকিস তাহলে তোর জীবনও একদম বদলে যাবে। আমি ইচ্ছাকৃতভাবে বললাম, তুই তো জানিস আমি তোর জন্য শুধু ভালোটাই চাই। তুই যেন সঠিক পথে থাকিস সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া। দীপন চুপ করে আমার কথা শুনল, কিন্তু শ্রেয়া তখনও হাল ছাড়েনি। পরের দিন দীপনের ফোনে একটা মেসেজ এলো। আমি দেখলাম শ্রেয়া তাকে একটা ব্যয়বহুল রিসর্টে যাওয়ার জন্য রীতিমতো চাপ দিচ্ছে। আমার মনে হলো এবার চূড়ান্ত সময় এসে গেছে। আমি দীপিকাকে ফোন করে বললাম, দীপিকা, তুমি কি দীপনকে তোমার এনজিওর কাজে একটু জড়িয়ে নিতে পারবে? ওর জীবনে একটা বড় ইতিবাচক পরিবর্তন দরকার। দীপিকা খুব আনন্দের সাথে রাজি হল। পরের দিন দীপন দীপিকার সঙ্গে একটা শিশুদের পড়াশোনার প্রোগ্রামে গেল। ফিরে এসে সে আমাকে খুব উচ্ছ্বসিত হয়ে বলল, মা, আজ আমি জীবনের অনেক বড় একটা শিক্ষা পেলাম। দীপিকা যেভাবে ওই অসহায় বাচ্চাদের সাহায্য করে সেটা দেখে আমার মনে হলো আমিও পৃথিবীর জন্য কিছু করতে পারি। আমার মায়ের মনটা আনন্দে ভরে গেল, কিন্তু আমি জানতাম শ্রেয়ার রহস্যময় ছায়া এখনও পুরোপুরি মুছে যায়নি। আমার পরিকল্পনার শেষ এবং সবচেয়ে কঠিন ধাপ এখনও বাকি। আমি ঠিক করলাম দীপনকে এবার এমন একটা রূঢ় সত্যের মুখোমুখি করতে হবে যাতে সে নিজেই চিরকালের জন্য শ্রেয়ার থেকে দূরে সরে যায়। আমার মায়ের মন বলছিল মিথ্যের এই খেলায় আমি জিতবই। আমি হরিকে বললাম, হরি, তুমি দীপনকে শ্রেয়ার আসল সত্যিটা বোঝাও, কিন্তু এমনভাবে যাতে ও নিজের চোখে সবটা দেখতে পায়। একদিন হরি দীপনকে শহরের অন্য প্রান্তের একটা ক্যাফেতে নিয়ে গেল। সেখানে শ্রেয়া অন্য একটা ছেলের সঙ্গে বসেছিল,
ঠিক একইভাবে হাসছিল আর কথা বলছিল যেভাবে সে দীপনের সাথে করে। আমি সেখানে ছিলাম না, কিন্তু হরি পরে আমাকে সব ঘটনা খুলে বলল। দীপন যখন শ্রেয়াকে অন্য কারো সঙ্গে ওই অবস্থায় দেখল, তার মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে হতবাক হয়ে হরিকে বলেছিল, এটা কি দেখলাম আমি? শ্রেয়া তো আমাকে বলেছিল আমিই তার জীবনে একমাত্র মানুষ। হরি তখন তাকে খুব শান্তভাবে বলল, দীপন, তুই এবার নিজের জীবনের দিকে তাকা। তুই কি এমন কারোর সঙ্গে থাকতে চাস যে তোর সঙ্গে শুধু একটা নাটক করছে? যে মেয়ে তোর সঙ্গে দিনের পর দিন মিথ্যে বলে শুধু নিজের আর্থিক স্বার্থ উদ্ধারের জন্য প্রেমের এই নোংরা নাটক করছে, সে কি তোর যোগ্য? এই চরম সত্যটা নিজের চোখে দেখে দীপন তখন অনেক বিচলিত হয়ে গেল। তার চোখের সামনে সব রহস্যের পর্দা নিমেষে সরে গেল এবং সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা বুঝতে পারল। সেই রাতে যখন দীপন বাড়ি ফিরল, আমি দেখতে পেলাম তার চোখে একটা গভীর দুঃখ আর অনুশোচনা। সে এসে আমার সামনে অপরাধীর মতো দাঁড়াল। আমি তাকে শান্ত গলায় বললাম, দীপন, কি হয়েছে? আমাকে খুলে বলো। দীপন কাপা গলায় আমার হাত দুটো জড়িয়ে ধরে বলল, মা, আমি অনেক বড় ভুল করেছিলাম। শ্রেয়া আমার জন্য কখনোই ঠিক ছিল না। আমি একটা মিথ্যের পেছনে ছুটে আমার জীবনের অনেক সুন্দর মুহূর্ত নষ্ট করছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার চোখ আনন্দে আর শান্তিতে ভিজে গেল, কিন্তু আমি হাসি মুখে তাকে বুকে জড়িয়ে নিলাম। বললাম, দীপন, ভুল পৃথিবীর সব মানুষই করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুই তোর সেই ভুলটা সঠিক সময় বুঝতে পেরেছিস। আমি জানি এখন থেকে তুই তোর জীবনে সঠিক পথেই চলবি। পরের কয়েকদিন দীপন আরও বেশি দীপিকার সঙ্গে গল্প, আড্ডা আর হাসি খুশিতে সময় কাটাতে লাগল। তারা একসঙ্গে এনজিওর সমাজসেবামূলক কাজে গভীরভাবে জড়িয়ে পড়ল। আমি দেখলাম আমার ছেলের জীবনে আবার সেই পুরনো উজ্জ্বল আলো ফিরে এসেছে। একদিন সে আমাকে বলল, মা, দীপিকা আমাকে জীবনের আসল মানে শিখিয়েছে। আমি এখন সত্যি বুঝতে পারছি সত্যিকারের ভালোবাসা আর শ্রদ্ধা মানে কি। আমি সমীরণের সঙ্গে কথা বললাম, আর আমরা দুজনে মিলে ঠিক করলাম দীপিকার পরিবারের সঙ্গে কথা বলে দীপন আর দীপিকাকে একটা ছোট্ট সুন্দর সংসার উপহার দেব। কয়েক মাস পর খুব আনন্দের সাথে দীপন আর দীপিকার বিয়ে হল। আমার ছেলে অবশেষে সব অন্ধকার পেরিয়ে সঠিক পথে ফিরে এসেছিল। আমি বুঝলাম একটা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা যে কোনো বিপদের বিরুদ্ধে লড়তে পারে। আমার পরিকল্পনা সফল হয়েছিল, কিন্তু এই গল্পের আসল শিক্ষা হল জীবনের সঠিক পথ বেছে নিতে হলে নিজের ভুল বুঝতে শেখাটা খুব জরুরি। আর সবচেয়ে বড় কথা, সত্যিকারের ভালোবাসা সবসময় তোমাকে সঠিক পথ দেখাবে, সেটা মায়ের হোক বা জীবনসঙ্গীর। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, পরিবার আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো সন্তান যদি ভুল পথে চলে যায়, তাহলে পরিবারের মা অথবা বাবা তাদের ভালোবাসা দিয়ে সন্তানকে সকল ভুল সিদ্ধান্ত থেকে ফেরাতে পারে। মনে রাখবেন, শাসন নয়, ভালোবাসা আর মমতা দিয়ে সকল দুর্লভ জিনিসকে আয়ত্তে আনা যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দেব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।